আসসালামু আলাইকুম। লেনদেন অধ্যায়ের ক্লাস 3-তে আজকে আমরা দেখব হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবটা ছকে কিভাবে দেখাতে হয়, আর চালান, ক্যাশ মেমো, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার যতটুকু সম্ভব হয় আজকের এই ক্লাসের ভিতরে আমরা দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবটা আমরা ছকের মাধ্যমে কিভাবে দেখাতে পারি। প্রথমত হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবের যে ছকটা আছে, এই যে ছকের মাধ্যমে যেটা প্রকাশ করা হয়, এই ছকটা কেবল অনেকটা দেখতে এরকমই। ম্যাথ অনুযায়ী এই ছকটা বিভিন্নভাবে হয়তো চেঞ্জ হতে পারে, তবে সেটা এই তারিখের ঘরটা ঠিক থাকবে, সম্পদের পাশটাও ঠিক থাকবে, দায় এটা ঠিক থাকবে, মানে আক্ষরিক অর্থে এগুলো এটাই হচ্ছে মূল ঘরটা। ছকটা থাকবে এভাবেই, শুধুমাত্র চেঞ্জ হতে পারে যদি আসবাবপত্রের জায়গায় যন্ত্রপাতি থাকে তো যন্ত্রপাতিটা চেঞ্জ হবে। যদি ব্যাংক এর কোনো এন্ট্রি না থাকে তাহলে ব্যাংকটা আসবে না। যদি আসবাবপত্র এবং যন্ত্রপাতি দুইটাই থাকে তাহলে এবং আসবাবপত্র এবং যন্ত্রপাতি দুইটার জন্য দুইটা ঘর হবে। নগদ অলওয়েজ সকল অঙ্কের মধ্যে নগদ থাকে, সো নগদ নিয়ে কোনো সমস্যা নাই, নগদের ঘরটা ফিক্সড। এরপরে যে সকল সম্পদ পাশের যদি আর অন্য কোনো ছকের প্রয়োজন হয় সেই ছকগুলো আমরা অ্যাড করতে হবে। বিশেষত নগদটা ফিক্স থাকে, আসবাবপত্র, যন্ত্রপাতি, ব্যাংক, এই কয়েকটাই বেশিরভাগ থাকে। দায় হিসাবের মধ্যেও তেমন পাওনাদার, ব্যাংক ঋণ অথবা হতে পারে যে বন্ড ডিবেঞ্চার বা কিছু একটা হতে পারে, যে থাকে ওই হিসাবে রাখবো। যদি একটা থাকে তাহলে আমরা ঘরে একটাই করবো। এখানে দুইটা হিসাব আছে, আমরা যে অঙ্কটা এখন দেখব ওই অঙ্কটার মধ্যে দুইটা হিসাব আছে, এই জন্য আমরা দুইটা ঘর করছি। যদি একটা হিসাব থাকতো তাহলে আমরা একটা ঘরে রাখতাম, এটার জন্য কোনো সমস্যা নেই। আক্ষরিক অর্থে ছকটা হবে এটা, ছকের কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র পরিবর্তনটা যেটা হবে সেটা হচ্ছে ছকের ভিতরে যদি আমাদের কোনো পাশ বেশি বা কম হয় তাহলে আমাদের ছক বাড়াতে বা কমাতে হতে পারে। মালিকানা সত্ত্বের জন্য এটা দায় পাশ আমরা এটা রাখছি, মালিকানা সত্ত্বের পাশ রাখছি এটা। মন্তব্যর কাজ কি, যেটা যেই অর্থে ব্যবহার হবে, যেমন যদি কোনো একটা এন্ট্রির মানে মূলধন অর্থে ব্যবহার হয় তাহলে মন্তব্যের মধ্যে আমরা সেটা মূলধন লিখবো, আয় অর্থে ব্যবহার হলে আয় লিখবো, ব্যয় অর্থে ব্যবহার হলে ব্যয় লিখবো। এগুলো আমরা অঙ্ক করলে এটা আরও ইজি হয়ে যাবে আমাদের জন্য। আমি ঘরটা কিছুটা করছি, কিছুটা করি নাই, এগুলো আমরা যদি আমাদের এন্ট্রি আরও বাড়ে তাহলে আমরা ঘরগুলো সামনের দিকে আরও আগাবো। চলুন শুরু করি আমাদের প্রথম অঙ্ক। ওকে, তাহলে আমরা ম্যাথের প্রথম এন্ট্রিতে আসি। প্রথম হিসাবটি হলো জানুয়ারি 1, 90,000 টাকা এবং 2,50,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তাহলে আমাদের নগদ 90,000 টাকা এবং 2,50,000 টাকা আসবাবপত্র দেওয়া আছে, এবং এই দুইটি হিসাব নিয়েই আমাদের ব্যবসাটা, এই দুইটি নগদ 90,000 এবং আসবাবপত্র 2.5 লাখ টাকা নিয়েই আমাদের ব্যবসাটা আরম্ভ করা হয়েছে। তাহলে নগদে 90,000 টাকা আমরা উল্লেখ করলাম, আসবাবপত্রে 2,50,000 টাকা উল্লেখ করলাম, এই দুইটাই আমাদের মূলধন হিসেবে যোগ হয়েছে। এই জন্য আমরা মালিকানা সত্ত্ব, যেহেতু আমরা জানি মালিকানা সত্ত্বের 4টা অংশ, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই জন্য আমরা এটা মালিকানা সত্ত্বে যোগ করছি, যেহেতু মূলধন যোগ। মন্তব্যের ঘরে আমরা লিখছি মূলধন। এবার আমরা আসি জানুয়ারি 3, ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো। 50,000 টাকা ব্যাংকে যখন আমরা জমা দিছি তাহলে আমরা নগদ অর্থ থেকে কমে গেছে না, কারণ নগদ অর্থ থেকেই তো আমরা ব্যাংকে জমা দিব। ব্যবসা তো শুরু হয়েছে 90,000 টাকা দিয়ে। এখন 90,000 টাকা নগদ দিয়ে যখন ব্যবসা শুরু হয়েছে, ওর মধ্যে থেকে 50,000 টাকা যখন আমি ব্যাংকে জমা দিয়ে দিব তখন ব্যাংকে বেড়ে যাবে 50,000 টাকা, ব্যাংকে 50,000 টাকা বেড়ে যাবে, নগদ 50,000 টাকা কমে যাবে। তাহলে এই দিকের আর কোনো কাজ নেই, কারণ আমাদের যত নগদটা বেড়ে গেছে ব্যাংকে কমে গেছে, ব্যাংকে বেড়ে গেছে, নগদটা কমে গেছে। সো আমাদের এখানে দায় অথবা মালিকানা সত্ত্বের কোনো বাড়া বা কমার কোনো অপশন নেই, এই জন্য আমরা এই দিকটা এমটি রেখে দিছি, খালি রেখে দিছি। এবার আসি 3 নম্বরে, জানুয়ারি 5 তারিখ, নগদে ফ্যান ও এনার্জি বাল্ব ক্রয় 20,000 টাকা ও ধারে বিদ্যুতের তার ক্রয় 50,000 টাকা। তাহলে নগদে ফ্যান এবং বাল্ব ক্রয়, তাহলে ক্রয় করলে আমরা জানি কি হয়, ক্রয় করলে নগদ অর্থ কমে যায়, তাহলে আমাদের এখানে 20,000 টাকা কমে যাবে।
নগদ থেকে 20,000 টাকা কমে যাবে, যেহেতু নগদে 20,000 টাকার পণ্য ক্রয় করছে। তারপরে ধারে ক্রয় করছে 50,000 টাকার বিদ্যুতিক তার। ধারে যদি ক্রয় করে তাহলে কি বাড়ে? আমরা যদি কোনো একটা দোকান থেকে বাকি করি তাহলে কেউ আমাদের থেকে টাকা পাবে। টাকা পেলে ধার বাড়ে বা প্রদেয় হিসাব বা পাওনাদার বাড়ে বা ঋণ বাড়ে। তাহলে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাবে আমাদের বাড়বে 50,000 টাকা। 50,000 টাকা পাওনাদারে বাড়বে। তাহলে নগদে বাড়লো এবং প্রদেয় হিসাব পাওনাদারে বাড়লো। নগদে আমরা 20,000 টাকার পণ্য ক্রয় করছিলাম, তাহলে এটা নগদে ক্রয়, যেহেতু ক্রয় হিসাবে ক্রয় খাতে ব্যয় হয় সেজন্য আমরা এখানে উল্লেখ করছি। এবং প্রদেয় হিসাব যেহেতু বাকিতে ক্রয় করছিলাম 50,000 টাকা ঋণে বাড়ছে, এবং এই 50,000 টাকাও ক্রয়, যেহেতু ক্রয় একটি ব্যয়, বাকিতে করছি কিন্তু এই টাকাটা তো আমাদের পরে দিতে হবে, কিন্তু এটা তো একটি ব্যয়, যার কারণে এই 50,000 টাকায় 20,000 টাকা সাথে যোগ হবে, তার মানে 70,000 টাকা। 70,000 টাকা এখানে 50,000 টাকা এবং নগদের যে আমরা নগদে ক্রয়টা এবং বাকিতে ক্রয় উভয়টাই যোগ করে আমরা মালিকানা সত্ত্বের মধ্যে রাখছি। তাহলে দেখি আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হলো কিনা, সম্পদ এবং দায় মালিকানা সত্ত্ব সমান হলো কিনা। এখানে সম্পদ পাশে 20,000 টাকা মাইনাস, এখানে দায় পাশে 50,000 টাকা প্লাসের, আবার মালিকানা সত্ত্বে 70,000 টাকা মাইনাসের। তাহলে 70 থেকে 50,000 চলে গেলে আরও 20,000 মাইনাস থাকে, তার মানে সম্পদও 20,000 মাইনাস, মালিকানা সত্ত্বেও 20,000 মাইনাস। তার মানে আমাদের সম্পদ পাশ এবং দায় মালিকানা সত্ত্ব পাশ উভয় পাশ সমান। ওকে, এবার আমরা দেখি। আচ্ছা, তাহলে এটা আমাদের ক্রয় বাবদ হয়েছে, আমরা এখানে লিখব ক্রয়। এবার আসি পরের এন্ট্রিতে। জানুয়ারি 15-তে বলছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হয়েছে 1 লক্ষ টাকা। ব্যাংক থেকে যদি ঋণ গ্রহণ করা হয় তাহলে কি হয়? তাহলে ব্যাংক হিসাবে আমরা লিখতে পারি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হয়েছে, তার মানে আমাদের ব্যাংকে টাকা বাড়ছে। ব্যাংকে টাকা বাড়ছে এটা কীভাবে? যখন আমরা ব্যাংক থেকে ঋণ নিব তাহলে ব্যাংকের ফান্ড থেকে আমাদের অ্যাকাউন্টে আমরা এই 1 লক্ষ টাকাটা যোগ করলাম এবং আমাদের ঋণ হিসেবে বেড়ে গেল 1 লক্ষ টাকা। ব্যাংক ঋণ, আমাদের ব্যাংক ঋণের আলাদা ঘর আছে, এই জন্য আমরা করছিলাম ব্যাংক ঋণের আলাদা ঘর। এখানে আমরা লিখব 10,000 1 লাখ। আচ্ছা, পরের এন্ট্রিতে আসি। ফ্যান ও বিদ্যুৎ তার যথাক্রমে নগদে 60,000 টাকা এবং চেকে 10,000 টাকা। ফ্যান এবং বিদ্যুৎ তার বিক্রয় করলাম আমরা 60,000 টাকায়, নগদ 60,000 টাকাতে আমরা বিক্রি করছি এবং চেকে 10,000 টাকা। জানুয়ারি 25-এর এন্ট্রিতে বলছে ফ্যান এবং বিদ্যুৎ তার বিক্রি করছি, নগদে বিক্রি করছি 60,000 টাকা এবং চেকে বিক্রি করছি 10,000 টাকা। অর্থাৎ বিক্রি করার পরে 60,000 টাকা আমাদেরকে নগদে দিছে, না হাতে নগদ দিছে, আর 10,000 টাকা ব্যাংকে চেক হিসেবে দিছে। তাহলে নগদে যদি দেয় তাহলে আমাদের নগদে 60,000 টাকা বেড়ে গেল, 60,000 টাকা নগদে যোগ হবে এবং ব্যাংকে যোগ হবে 10,000 টাকা। ব্যাংকে যোগ হবে 10,000 টাকা। তাহলে 60,000 আর 10,000 হলো 70,000, বিক্রি করলে আয় হয়, আয় বাবদ আমরা এখানে লিখতে পারবো 70,000। আমরা এখানে লিখতে পারি বিক্রয়। ওকে, এবার আমরা আসি লাস্ট এন্ট্রিতে আছে জানুয়ারি 28-এ বলছে বৈদ্যুতিক তার ফেরত 5,000 টাকা। বৈদ্যুতিক তার ফেরত 5,000 টাকা। তাহলে বৈদ্যুতিক তার মনে আছে আমরা যখন জানুয়ারি 5-এ আমরা যখন কিনছিলাম 50,000 টাকা বৈদ্যুতিক তার আমরা বাকিতে ক্রয় করছিলাম, সেখান থেকে আমরা 5,000 টাকা বৈদ্যুতিক তার ফেরত দিব। তাহলে ফেরত দিলে আমাদের পাওনাদারটাও 5,000 টাকা কমে যাবে। এই ফেরত যেহেতু দিয়ে দিছি, এটা মালিকানা সত্ত্বের মধ্যে আমরা যখন এন্ট্রি করছিলাম, তার মানে মালিকানা সত্ত্ব থেকেও কমে যাবে। এই যে প্রদেয় হিসাব, তাহলে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এখানে দায়ের থেকে আমরা কমাইছি, এখান থেকে মালিকানা সত্ত্ব থেকে এটা বেড়ে গেছে। এবার আসবো আপনাদের যোগ বিয়োগ, সেগুলো যোগ করে ফেলবো, যেগুলো বিয়োগ এগুলো একসাথে বিয়োগ করে দিব। তাহলে আমাদের সম্পদ এবং দায় যোগ মালিকানা সত্ত্ব সমান হলো, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এটা প্রমাণ হলো। তাহলে বাকি অঙ্কগুলো ঠিক একইভাবে হিসাবটাকে আমরা এইভাবে ছকের আকারে সাজাবো। কয়েকটা হিসাব যদি বেশি থাকে বেশি অ্যাড করব, কম থাকলে সেটা বাদ দিয়ে দিব। এভাবেই মন্তব্যটাও আমরা এইভাবে সাজাবো, যেটা যেই কারণে এন্ট্রিটা যেই কারণে হয়ে থাকে সেই কারণটা মন্তব্যের ঘরে আমরা লিখবো। এটা মূলধন হিসাবে, এটা ক্রয় হিসাবে, এটা বিজ্ঞাপন বাবদ হিসাবে, এটা বিক্রয় হিসাবে, এটা ফেরত।
এভাবে তাহলে আমরা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবটা আমরা ছকের মাধ্যমে দেখতে পারি। আমাদের এখানে আরও অ্যাভেলেবেল অঙ্ক আছে। আমাদের এখানে আরও অনেক ধরনের এন্ট্রি আছে। এই যে ব্যবসা আনয়ন করলো, সবগুলো পরামর্শ একই রকম। 18,000 টাকা বেতন একজন ম্যানেজারকে নিয়োগ দেওয়া হলো, এটা লেনদেন নয়। যেগুলো লেনদেন এগুলো আমরা করতে পারি। যে এখানে সবগুলোর মধ্যে আছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। আবার এখানে আরেকটা অঙ্ক আছে যে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্বের পরিমাণ কীভাবে নির্ণয় করতে হয় এটা আমরা দেখব পরের ক্লাসে। ঠিক আছে, আজকের এই ক্লাসের জন্য তাহলে এতটুকুই। আল্লাহ হাফেজ।